হাই স্টুডেন্ট, আজকে আমরা কি করব না, আজকে আমরা প্রিপারেশনে করব। প্রিপারেশন মাধ্যমিক যে প্রিপারেশন আছে, তো আমরা 4 নম্বরের যেগুলো থাকে, 4 নম্বর মানে যেটা একটাতে 3 মার্কস থাকে, সেগুলো আমরা বোর্ডে করি আর বাকিগুলো আমরা স্ক্রিনে করি। তো বোর্ডে আমরা 4 নম্বরগুলো প্রায় শুরু করছি। আর তোমাদের সেম বলছি, আমরা তোমার বিভিন্ন টাইপের এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো দেখতে থাকো। তারপর আমি তোমাদের যে কোশ্চেন দিচ্ছি সেটা পজ করবে, পজ করে একবার নিজে করার চেষ্টা করবে। না বলে তুমি ভিডিও দেখো। তার মানে দেখো তোমার বা একবারে থরলি, মানে যখন আমরা ধরো কোনো একটা সেট অনুসারে করছি, তার ক্ষেত্রে তোমার সমস্ত থাকছে, মানে গ্যাসের অঙ্ক থাকে, ইলেকট্রিক অঙ্ক থাকছে, মানে যেটা তড়িৎ প্রবাহের অঙ্ক থাকছে, তারপরে হচ্ছে রাসায়নিক সমীকরণের অঙ্ক থাকছে, সমস্ত কিছু বা জৈব রসায়নও থাকছে। এগুলো পরপর পরপর যদি কমে যায়, তাহলে পুরো সিলেবাসটা তোমাদের কিন্তু ভালোভাবে মনে থাকবে। তো এখানে আমরা প্রথমে শুরু করছি। আচ্ছা আচ্ছা, এটা দেওয়ার দরকার হচ্ছে না। বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ আমরা কি জানি? আদর্শ গ্যাস সমীকরণ জানি আমরা পিভি সমান হচ্ছে এনআরটি। পিভি সমান কি? এনআরটি। এই যে সমীকরণ আছে, এই সমীকরণটা আমাদেরকে কি করতে বলেছে? প্রতিষ্ঠা করতে বলেছে। কোন কোন সূত্র অবলম্বন করে? বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে। অ্যাভোগাড্রোর যে সূত্র আছে সেই সূত্রের উপর ভিত্তি করে এগুলোটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমরা কি করব দেখো না, প্রথম আমরা ধরে নেব যে 1 নাম্বার লিখবো যে বয়েলের সূত্রানুসারে, বয়েলের সূত্রানুসারে আমরা কি জানি? P প্রপোর্শনাল টু 1/v। এখানে লিখে দিবে যে T কনস্ট্যান্ট, T হচ্ছে ধ্রুবক, এটা T সমান ধ্রুবক। আবার পরের লাইনে লিখবে চার্লসের সূত্রানুসারে, এখানে কি লিখবো? V প্রপোর্শনাল টু T, এখানে হচ্ছে P সমান ধ্রুবক। হয়ে গেল। এখন এই দুটোকে যদি সমন্বয় করি, তাহলে হচ্ছে বয়েলের ও চার্লসের সূত্রের, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপ বা সমন্বয় করে পায়, বা এরকম ভাবে লিখতে পারো যে তোমার যৌগিক ভেদের উপপাদ্য থেকে পায়। তাহলে কি আসছে না, দেখো এখানে আসছে পি ভিটাকে এক দিয়ে করছি, তাহলে হচ্ছে পি ভি প্রপোর্শনাল টু, বা ভি, তাহলে এইটা কি আসবে? ভি প্রপোর্শনাল টু 1/p, তার মানে ভি প্রপোর্শনাল টু টি বাই পি হলো। যেখানে এখানে আমরা লিখব ব্র্যাকেটে টি কমা পি উভয়েই পরিবর্তনশীল, মানে দুটোই কি আসবে? পরিবর্তন হবে, উভয়ই পরিবর্তনশীল, উভয়ই কি আসবে? পরিবর্তনশীল আসবে কি? টি আর পি। বা এখান থেকে আমরা লিখবো P ইকুয়াল টু V ইকুয়াল টু কে টি বাই পি, অর PV বাই টি সমান হচ্ছে কে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, PV বাই টি সমান হচ্ছে কে। এখন অ্যাভোগাড্রো সূত্র কি বলেছে? যে সম উষ্ণতা ও চাপে সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। এই সম উষ্ণতা এবং চাপকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরে নিই, মানে স্ট্যান্ডার্ড মানে কি হচ্ছে? যেটা এনটিপি বলি বা এসটিপি বলি, তার ক্ষেত্রে কি আসবে? পি ভি আর টি, এই একটা ধ্রুবক আসবে তাদের ক্ষেত্রে, সেই ধ্রুবকটা দেখা যাচ্ছে সমস্ত গ্যাসের ক্ষেত্রে সমান হবে। মানে অ্যাভোগাড্রো সূত্র কি বলেছে? সম উষ্ণতা মানে টিটা একেই, সম চাপ মানে পি একেই, আর সম আয়তন মানে ভি একেই। তাহলে এইগুলো যদি হয়, সকল গ্যাসের সঙ্গে সমসংখ্যক অণু বর্তমান থাকে, অ্যাভোগাড্রো সূত্র। তাহলে এইগুলোকে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে নিই, তার ক্ষেত্রে এখানে যে কে মান আসবে, সেই কে মান সকল গ্যাসের ক্ষেত্রে তো সমান আসবে। তাহলে সকল গ্যাসের সঙ্গে সমান আসে, তার একটা নাম দেবো আমরা আর, তাকে বলবো কি? আদর্শ গ্যাস দেবো। আর সমীকরণটা যখন আসবে পিভি সমান এন আরটি চলে আসবে এন মোল গ্যাসের ক্ষেত্রে। তাহলে এখানে লিখবো আমরা অ্যাভোগাড্রো সূত্রানুসারে এন মোল, বা এটাকে আমরা লিখে নিই এসটিপি করে দিই এবারে। এসটিপি তে এন মোল সকল গ্যাসের
আয়তন অনুসংখ্যা লিখি, অনুসংখ্যা সমান হয়, সকল গ্যাসের কি অনুসংখ্যা সমান হবে, অর্থাৎ ধ্রুবকের মান, অর্থাৎ কে ধ্রুবকের মান সকল গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট। তাহলে অর্থাৎ কে ধ্রুবক মান সকল গ্যাসের, আমি এটা এইখানে চলে যাচ্ছি ওখান থেকে, এটা কুলাচ্ছে না আমার, আমি উপরেরটা একটু আমি এটা মুছে দিচ্ছি এই পোর্শনটা। আচ্ছা, তাহলে হচ্ছে সকল গ্যাসের কে ধ্রুবকের মান সকল গ্যাসের ক্ষেত্রে সমান হয়। ওই ধ্রুবককে আর ধরে পায় PV/T সমান হচ্ছে RT। আর এন মোল গ্যাসের জন্য কত আসছে, এন মোল গ্যাসের জন্য আমরা কি বললাম, এন পুট করে দিলাম এখানে, বা তাহলে এখানে টিটা এখন থাকবে না, বা PV সমান হচ্ছে nRT। এটি হলো আদর্শ গ্যাস সমীকরণ, এটি আমাদেরকে প্রুফ করতে বলেছে। আর তাহলে নিচে তোমরা লিখে দিবে এটি আদর্শ গ্যাস সমীকরণ, যেখানে T হলো সর্বজনীন গ্যাস ধ্রুবক, বা এই জায়গায় লিখে দিবে ব্র্যাকেট দিয়ে R সমান সর্বজনীন, বা এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি আদর্শ গ্যাস ধ্রুবক লিখতে পারি, আদর্শ গ্যাস ধ্রুবক, আদর্শ গ্যাস ধ্রুবক হয়ে গেল। আর তাহলে এই সমীকরণ এটি হলো, না যেহেতু প্রুফ করতে বলেছে তাহলে প্রমাণ লিখে দেবে, প্রমাণ করতে বলেছে না, গ্যাস স্টেশন প্রতিষ্ঠা করা, তাহলে একটু প্রতিষ্ঠা। আচ্ছা, তাহলে প্রতিষ্ঠা মানে এটি হলো, বলবো এটি হলো আদর্শ গ্যাস সমীকরণ, এটা কি হলো আদর্শ গ্যাস সমীকরণ, বুঝে গেল। এই প্রুফটা আগের ভিডিওতে করেছিলাম, এরপরের ভিডিও কিন্তু আর করবো না প্রুফগুলো, এগুলো ভালো করে তোমার প্র্যাকটিস করো। তারপরে হচ্ছে এই প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি, এবং আগেরটার সঙ্গে এই প্রশ্নটা, আচ্ছা এখানে অথবা সমেত আছে, আচ্ছা অথবা সমেত এই প্রশ্নটা এখানে দিয়ে দিচ্ছি তোমাদের। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নাও, যে একবার নিজেরা পজ করে করার চেষ্টা করো, হ্যাঁ, তারপর একবারে ডিটেলস বোর্ডে চলে এসো, বোর্ডে করছি। তাহলে তোমরা এখানে দেখে নিলে প্রশ্নটা, এখানে এই বিক্রিয়াটা দেওয়া আছে, এরপর আমাদেরকে কি ক্যালকুলেট করতে বলেছে, দেখো উৎপাদনের জন্য কত গ্রাম, আচ্ছা এইটার পরিমাণটা দিয়ে দিয়েছে 512, এটা বলেছে 512 গ্রাম উৎপাদন করতে হবে SO2টা, আর তোমাকে FeS এইটা কত গ্রাম প্রয়োজন হবে, এটা হচ্ছে জিজ্ঞাসা। ব্যাস, তারপর ঐকিক নিয়ম করে দেবো আমরা। তাহলে এটার প্রথমে বার করো, Fe মানে দেওয়া আছে দেখো 56 প্লাস হচ্ছে সালফারের 32 হয়, 32 ইন্টু 2 মানে হচ্ছে 64 হলো। আবার এখানে দেখো 4 আছে, মানে 4 দিয়ে গুণ করতে হবে, বুঝা গেল। প্রথমে আয়রনের লিখলাম 56, তারপরে সালফারে 32, আর এই 2 আছে বলে 2 গুণ হলে 64 হলো। এখানে যে 4 আছে 4 দ্বারা গুণ হলো, তাহলে 4 6 10 0, 5 6 11, আর হাতে রেখে 12 কিন্তু 4 আবার গুণ আছে, তাহলে হচ্ছে 4 12 কত 48 হয় না, 4 বরং 48 গ্রাম হলো, 480 গ্রাম। আর এইটাকে বার করো, সালফারের হচ্ছে কত 32, অক্সিজেনের হচ্ছে 16 দুগুণে 32 মানে 64 হলো। 64 সঙ্গে আবার গুণ আছে কত 8, দেখো এই যে 8 গুণ আছে, তাহলে এটা 8 হলো, এটার সঙ্গে 8 গুণ, তাহলে এটা আসছে 8 4 8 32 2, হাতে থেকে 3 6 8 48, আর 3 হচ্ছে 51 এত গ্রাম। তার মানে দেখো এই অঙ্কটা আমাদের খুব ইজি চলে এলো, তার কারণ কি আমাদের বলেছে দেখো 512 এখানে দিয়েছে, তা 512 আমাদের বেরিয়ে গেছে, তাহলে কি নাম করার দরকারই হচ্ছে না, তাহলে 500 গ্রামের জন্য প্রয়োজন হবে 480 গ্রাম, উত্তর লিখে দাও, বুঝা গেল। তার মানে হচ্ছে 512 গ্রাম SO2 উৎপন্ন করতে কত লাগবে, 480 গ্রাম, 480 গ্রাম কি লাগবে, FeS2 প্রয়োজন। আচ্ছা, অথবা অঙ্কটা তো আগে দিয়েছি, বা একটা সামনের দিকে যে ভিডিওটা দেখে নেবে অঙ্কটা। FeS অথবা হচ্ছে কোনো ধাতব কার্বনেট 200 গ্রাম উত্তপ্ত করলে কার্বনেটকে উত্তপ্ত করা হচ্ছে এত গ্রাম ধাতব অক্সাইড বা একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়।
গ্যাসীয় যৌগটি বাষ্প ঘনত্ব 22, বিক্রিয়াটি কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে। হ্যাঁ দেখো, বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তাহলে বাষ্প ঘনত্ব যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা আণবিক গুরুত্ব বার করতে পারবো। বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্বের ফর্মুলা হচ্ছে m সমান হচ্ছে 2d। তাহলে d টা সমান দেওয়া আছে 22, বাষ্প ঘনত্ব মানে d হয়, তাহলে কত আসছে m 44। তাহলে 44 গ্রাম, আণবিক গুরুত্ব কত আসছে 44, তাহলে গ্রামে প্রকাশ করলাম। এখন দেখো 44 গ্রাম কোন গ্যাসের হয়? যতগুলো গ্যাস আছে তুমি একবার করে দেখে নাও, যদি তোমার নাম মনে পড়ে কে কে গ্যাস আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, অ্যামোনিয়া আছে, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড আছে, আর হচ্ছে নাইট্রোজেন আছে, এইগুলো গ্যাস আছে, হাইড্রোজেন নাইট্রোজেন এইগুলো। তাহলে দেখো নাইট্রোজেনের কত হয় 14, 14 দুগুণে 28, অক্সিজেনের 16 দুগুণে 32, হাইড্রোজেনের 2, আর এর হচ্ছে নাইট্রোজেনের 14 আর 3 17, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে 12 আর 32 মানে 44। তাহলে কোনটা হলো আমাদের গ্যাস? কার্বন ডাই অক্সাইড। তার বলছে কোন গ্যাস উৎপন্ন হবে? অ্যানসার কি হলো আমাদের? কার্বন ডাই অক্সাইড। বিক্রিয়াটি গ্যাসীয় যৌগটি বাষ্প ঘনত্ব বিক্রিয়াতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হবে? যদি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়, আচ্ছা তাহলে গ্যাসীয় যৌগটার এখানে আমরা পেয়ে গেলাম কি কার্বন ডাই অক্সাইড। এরপর বিক্রিয়াটা লেখো, যেহেতু মোল সংখ্যা বার করতে বলেছে, তাহলে বিক্রিয়া হচ্ছে কি কার্বনের বলেছে? ধাতব কার্বনের। কোন ধাতব কার্বনের 200 গ্রাম। আচ্ছা ধাতব কার্বনের বলতে আমরা যে কোনো ক্যালসিয়াম কার্বনেটই ধরছি। একে উত্তপ্ত করলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড হবে প্লাস হচ্ছে CO2 হবে। কার্বনেট, যে কোনো কার্বনেটকে ক্যালসিয়াম কার্বনেট, যদি সোডিয়াম কার্বনেট হয় সেম হবে। তাদের ক্ষেত্রে উত্তপ্ত করলে, আর যদি অ্যাসিড দিই তখন এটা কিন্তু হাইড্রোক্সাইড হয়ে যায়। আচ্ছা তাহলে এখানে দেখো এটা মানে কত আছে? ক্যালসিয়ামের 40 প্লাস 12 প্লাস হচ্ছে 16 3 16, 16 দুগুণে 32, 3 16 হচ্ছে 48। কত আসছে? 48। তাহলে আগের অঙ্কটা থেকে কত দিয়েছিল ওটা? অক্সিজেনটাকে কত 4 16, তাহলে 64 হতো নাকি? না 64 না কত ছিল ওটা? তাহলে ওটা ভুল করলাম মনে হয়। কার ছিল যেন 16 না, অক্সিজেন তো দরকার হচ্ছে না। 16 দুগুণে 32, কোন একটা করলাম না এখানে গুণ 4 16। আচ্ছা ওটা গুণটা দেখে নেবে, যদি ভুল থাকে ঠিক করে নেবে। তাহলে এখানে 3 16 48 হলো। তাহলে এরপর যদি আমরা বিয়োগ করি 48, তার মানে হচ্ছে 2 8 দিয়ে 10 ও 0, মানে 0 হলো, হাতে থেকে 4 আর 1 5, 5 কি 6 হয়ে গেল, মানে 100 হলো। এটা 100 গ্রাম আছে। আর কার্বন ডাই অক্সাইড যদি 44 আছে, 44 গ্রাম। এরপর আমাদের এখানে কত গ্রাম বলেছে? 100 গ্রাম 200 গ্রাম বলেছে, এটাকে ডবল করে দিয়েছে 200 গ্রাম। তাহলে এটাও ডবল হবে, এটা কত হবে? এটা 88 গ্রাম হবে। বুঝা গেল? এটা যদি 200 গ্রাম হয়, 100 গ্রামে হচ্ছে 44 গ্রাম, তাহলে 200 গ্রাম 88 গ্রাম হবে। এরপর বলেছে ওই গ্যাসটার কত মোল। তার মানে দেখো তার যে আণবিক ভর সেটা সমান 1 মোল হয়। এখানে আণবিক ভর m সমান 44 গ্রাম মানে 1 মোল। তাহলে এটা ডবল হয়েছে মানে কত অ্যানসার আসবে? 2 মোল। ঠিক আছে, তার মানে হচ্ছে অ্যানসার হলো 2 মোল CO2 উৎপন্ন হবে। CO2 উৎপন্ন হবে। কত হবে? 2 মোল CO2 উৎপন্ন হবে। ক্লিয়ার? আণবিক ভর যেটা থাকে সেটা সমান 1 মোল হয়। তাহলে এখানে আমাদের কত বেরিয়েছে? আণবিক ভরের ডবল হয়েছে, তার মানে 2 মোল হবে। 3 মোল, 3 ডবল হলে কত? 3 মোল আসতো। নেক্সট, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? রেসায় একক। এটার প্রশ্ন দিচ্ছি না। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? কোনটা? না তাপ পরিবাহিতাঙ্ক কে। তাপ পরিবাহিতাঙ্ক কে, দেখো এরকম ভাবে সমীকরণ মনে রাখবে। কে কিউ বাই টি, ফর্মুলাটা কি ছিল? কে এ থিটা 2 মাইনাস থিটা 1 ডিভাইডেড বাই ডি। তার মানে কে সমান আসছে কিউ ডি ডিভাইডেড বাই এ টি থিটা 2 মাইনাস থিটা 1 হয়ে গেল। এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে সমীকরণটা আমরা লিখলাম কে সমান কিউ ডি ডিভাইডেড বাই, তাহলে এখানে এটা কে আসবে না, এখানে এ আসবে। এই সমীকরণ থেকে তুমি কে ডেফিনেশন পাবে। আমি এরকম ভাবে মনে রাখতে বলছি, কে ডেফিনেশন দিয়েছে তাই তো, তাপ পরিবাহিতা। তাহলে এখানে কি করতে বলেছিলাম? না a সমান 1 করতে বলেছিলাম, d সমান 1 করতে বলেছিলাম, t সমান 1 করতে বলেছিলাম, আর হচ্ছে তোমার এই থিটা 2 মাইনাস থিটা 2 1 করতে বলেছিলাম। থিটা 2 মাইনাস থিটা সমান 1 করতে, সবগুলোকে 1। এরপর দেখো যদি d হয়, d টা কি হয়? দূরত্বটা। d টা মানে দূরত্বটা হয়, আর এটা মানে ক্রস সেকশনের এরিয়াটা। তার মানে যদি আমরা একক ঘনক ধরে নিই, তাহলে একক ঘনকের ক্ষেত্রে এরিয়াও হবে, আর যে ডিসটেন্সটা সেটাও হবে, মানে সব দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকে হচ্ছে সমান। এই জন্য আমরা কি বলবো এখানে, যে একক ঘনকের দুই বিপরীত কৃষ্ণে উষ্ণতার পার্থক্য, মানে থিটা 2 মাইনাস থিটা 1 কি উষ্ণতার পার্থক্য। একক ঘনকের, তাহলে কি ধাতু বলেছে? কোথায় গেল? হ্যাঁ, তাপ পরিবাহিতা কাকে বলে? হ্যাঁ, কোন ধাতু বলেনি, তাহলে যে কোনো ধাতু বলবো আমরা। তাহলে একক ঘনকযুক্ত কোন ধাতুর দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড হলে প্রতি সেকেন্ডে, মানে যে টিটাকে 1 করে দিল,
প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হয়, মানে কিউটাই কি হয়ে যাবে, তাকে বলবো আমরা তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। কত পরিমাণে তার তাপ পরিবহন হবে, প্রতি সেকেন্ডে কত পরিমাণ তাপ যাবে, বুঝে গেল? আচ্ছা, তারপরে বলছি এসআই একক কি হবে না, এসআই একক তুমি এখান থেকে দেখো পুট করে দাও একে, এটা হবে তোমার জুল, আর এখানে এটা মিটার স্কয়ার, মানে এসআই এককটা আসবে এর একক আসবে জুল, আর এটা মিটার হয়ে যাচ্ছে, তারপর মিটার টু দি পাওয়ার -1 আর সেকেন্ড টু দি পাওয়ার -1, আর এটা হচ্ছে কেলভিন টু দি পাওয়ার -1, এটি চলে এলো এর এসআই একক, এটা হচ্ছে এসআই একক হয়ে গেল। আচ্ছা আচ্ছা ওকে, প্রশ্নটা আচ্ছা আমি ওটা লিখে দিচ্ছি তাহলে। একক ঘনক, একক ঘনক যুক্ত কোন ধাতুর দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড হলে প্রতি সেকেন্ডে যে তাপ পরিবাহিত হয় তাকে তাপ পরিবাহিতা বলে। তাই কি বলবো আমরা, তাপ পরিবাহিতা বলে। তোমরা কি করবে, ভিডিওকে পজ করবে, যে যদি লিখতে মজা খাতায় লিখে নেবে। আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যাও। নেক্সট প্রশ্ন কি বলেছে, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর এসআই একক লেখো। তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও সেম, আমরা কি করব, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের বিটা সমান কি হয়, s2 - s1 সমান s1 বিটা ডেল্টা টি, এইটি ফর্মুলা তোমাদের। তার মানে বিটা বলেছে, তাহলে বিটা সমান লিখবে কি s2 - s1 ডিভাইডেড বাই s1 হচ্ছে ডেল্টা টি, হয়ে গেল। তার মানে দেখো এখানে s2 - s1 টা কি কতটা পরিবর্তন হয়েছে, দৈর্ঘ্যের কত পরিবর্তন হয়েছে, s1 টা কি প্রাথমিক দৈর্ঘ্য আর ডেল্টা টা কি উষ্ণতার পরিবর্তন। তাহলে কি বলবো আমরা, না এটা কি s1 টাকে একক ধরে নিয়েছি, তাহলে একক দৈর্ঘ্যের কোন, এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে একক ক্ষেত্রফলে নেব, তাহলে একক ক্ষেত্রফল যুক্ত কোন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে, ডেল্টা টি 1, তাহলে একক ক্ষেত্রফল যুক্ত কোন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে যে ক্ষেত্রফল প্রসারণ হয় তাকে বলা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা এর একক কি হবে দেখো, s2 এর একক আর s এর একক দুটোই হচ্ছে মিটার মিটার বা সেন্টিমিটার সেন্টিমিটার, দুটোই হচ্ছে দূরত্বের একক, কেটে গেল। তার মানে একক কি চলে আসবে, এই ডেল্টা টি মানে উষ্ণতা, এসআই না সিজিএস বলেছে, এখানে এসআই বলেছে, তাহলে কেলভিন ইনভার্স করবে, তাহলে বিটা এর একক কি হবে, কেলভিন ইনভার্স, এটা হচ্ছে এসআই সিস্টেম। এই যে ডেল্টা টি মানে কি কেলভিন, আর যদি সিজিএস হয় তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এটা কি বললাম, কেলভিন ইনভার্স, কে এর মাথায় -1, আর ফর্মুলাটা লিখে নেবে একই রকম ভাবে ফর্মুলা। আচ্ছা তারপর কি আসছে, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়, কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়। এখানে দেখো দীর্ঘ দৃষ্টি মানে দূরের জিনিসটা আমরা দেখতে পাই, কাছের জিনিসটা আমরা কি করে দেখতে পাই না। তো দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়, তাহলে এখানে কি করে মনে রাখবে, দেখো দীর্ঘ দৃষ্টি যখন বলবে দীর্ঘ দৃষ্টি, আচ্ছা প্রতিবিম্ব কে দীর্ঘ করে, আমাদের অবতল, কিন্তু অবতল যে লেন্স আছে সেটা কিন্তু প্রতিবিম্ব সবসময় খর্বাকৃতি করে, বৃদ্ধি করে না। তার মানে দীর্ঘর সঙ্গে দীর্ঘকে মেলাবে, উত্তল কি করে, দীর্ঘ করে, সদ আর অসদ দুটোই করে, তো দীর্ঘ তো করে, বড় করে, তার মানে উত্তলটা সবসময় হবে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করবে, আর যেটা হ্রস্ব দৃষ্টি হবে সেটা হবে অবতল। বোঝা গেল একটা টিপস। ওকে, তারপরে ছবিটা বলেছে, কি ছবি বলেছে, উত্তল লেন্সের সাহায্যে কি হবে, সমশীর্ষ বিবর্ধিত, সমশীর্ষ যদি বিবর্ধিত হয় তার মানে এফ আর 2f এর মাঝে তোমাকে রাখতে হবে, হ্যাঁ f আর 2f এর মাঝে। তাহলে f আর 2f এর মাঝে পিকচারটা এরকম আসবে, এটা আমরা একটা লেন্স, তোমরা ভালো করে এখানে পেন্সিল কম্পাস দিয়ে আঁকবে, আমি জাস্ট হাতে আঁকছি। এটা হচ্ছে তোমার f, ঠিক সমদূরত্ব f, এই ডিসটেন্স গুলো স্কেলের সাহায্যে ভালো করে দিবে, 2f, এটা ডবল ডিসটেন্স 2f মানে f এর ডবল, এখানে রাখতে হবে f আর 2f এর মাঝে একটা লাইট রেখে কি করবে, স্ট্রেট আপতিত করবে, দিয়ে ফোকাসে মিট করে পাঠিয়ে দিবে। আর একটা হচ্ছে যেটা অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র, সেটা দিয়ে পাঠিয়ে এদিকে পাঠিয়ে দিবে, এইখানে
বিবর্ধিত হবে। এই যে বড় প্রতিবিম্ব হয়ে গেল। তোমরা আঁকলে আবার বেশি বড় সমশীর্ষ না, এটা অবশীর্ষ হয়ে গেল। সমশীর্ষ বলেছি কি উত্তল লেন্সের সাহায্যে কি হবে, সমশীর্ষ বিবর্ধিত। হ্যাঁ, তাহলে আমি উল্টা ছবি করলাম। তাহলে এফ এর থেকে কম দূরত্বে রাখতে হবে। হ্যাঁ, তো ছবিটা আমাকে মুছতে হবে, তো বাকিটা মুছবো না, কারণ অতটা ভুললে আমাকে আবার আঁকতে হবে। ওকে, ব্যাস, এটা সমশীর্ষ বললে এফ এর থেকে কম দূরত্বে রাখতে হবে। হ্যাঁ, এফ এর থেকে কম দূরত্বে এখানে। তাহলে এখানেও সেম, একটা আলোক রশ্মির সমান্তরাল করে, এটা তো এফ ছিল, এফ এ মিট করে বাড়িয়ে দাও। আর একটা হচ্ছে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র মিট করে বাড়িয়ে দাও। দেখো এই দিকটা কি হলো, দূরত্ব বেড়ে গেল, তার মানে ওদিকে মিট করবে না, তখন এদেরকে কি করতে হয়, পিছন দিকে ডট ডট করে বাড়াতে হয়। আচ্ছা, এটাকেও পিছন দিকে ডট ডট করে বাড়াতে হয়। স্কেল দিয়ে ভালো করে টানবে, আমি হাতে টানছি। এখানে দেখো দুটো মাথা একই সমশীর্ষ। এই পিকচারটা দিতে বলেছে, বাকি কিছু লিখতে বলেছে কি কিভাবে সমশীর্ষ বিভাজিত প্রতিরূপ গঠন করা যায়, তাহলে কিভাবে। আচ্ছা, তাহলে আমরা এই ছবিটা আঁকবো, এবার রশ্মি চিত্রগুলো আমরা ভালো করে দেবো। এর দিকে এটা আসবে, এদিকে এটা আসবে, এটা। এবার নাম দেবো এটার, বস্তুটার পি কিউ, এটার নাম দেবো পি ডট কিউ ডট, এটা পি ডট কিউ ডট দিলাম। এরপর লিখবো যে উত্তল লেন্সের বেশি কালি হয়ে গেছে, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বা এফ এর কম দূরত্বে কোনো বস্তুকে স্থাপন করলে বা রাখলে, বিবর্ধিত সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। এরকম ভাবে অ্যান্সার লিখবে। আচ্ছা, তারপরে কি বলেছে, তারপরে একটা হচ্ছে অঙ্ক দিয়েছে, তাহলে অঙ্ক এবং অথবা দুটোই তোমরা দেখে নেবে। আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলো পজ করে দেখানো। দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, ভালো করে দেখানো করার চেষ্টা করো, তারপর বোর্ডে চলে এসো। প্রশ্ন দেখে নিয়েছো, এরপর আমরা উত্তরে চলে যাব। কি দেওয়া আছে না, এটা আলোক চ্যাপ্টার থেকে দেওয়া আছে। আলোক চ্যাপ্টারে কি বলেছে দেখো, কোন মাধ্যমে আলোর গতিবেগ দেওয়া আছে 2 × 10⁸, প্রতিসরাঙ্ক কত, মানে গতিবেগ, আলোর গতিবেগ দেওয়া আছে v = 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপর বলেছে প্রতিসরাঙ্ক কত, তাহলে আমরা কি জানি না, আমরা জানি প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু সি বাই ভি। সিটা কি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, তাহলে ভি তো আমরা লিখে দিয়েছি, তাহলে সি এখানে লিখবে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সমান কত হয়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা একটু তোমাদের মনে রাখতে হবে, দেখো ডাটাটা সবসময় দিচ্ছে না। তার মানে মিউ সমান আসছে 3 × 10⁸ ডিভাইডেড বাই 2 × 10⁸। তাহলে 8 কেটে যাচ্ছে, 3/2 অ্যান্সার আসছে। একক কিন্তু হয় না, কারণ দুটোই যেহেতু বেগের অনুপাত, একক হয় না। তাহলে মিউর অ্যান্সার এটাই হয়ে গেল, মিউ সমান কত, এটা 3/2 অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? ব্যাস। পরেরটা কি বলেছে, বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, জল, কাঁচ যে কোনো হতে পারে। বায়ুতে আলোক রশ্মি আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের জন্য ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে। তাহলে কি দিয়েছে, বায়ুতে আপতন দিয়েছে। হ্যাঁ, বায়ুতে আপতন কোণ দিয়েছে, তার মানে চ্যুতি কোণ নির্ণয় করার জন্য আমাদের কিন্তু প্রতিসরণ কোণটা আগে বার করতে হবে। তাহলে প্রতিসরণ কোণ বার করার জন্য আমরা যে ছবিটা দিয়েছে, সেই ছবিটা একটু আঁকি। এইটা বলে দিয়েছে বায়ু, আর এটা অন্য কোনো মাধ্যম, কিছু একটা মাধ্যম ধরে নিচ্ছি, ঘন মাধ্যম লিখে দেবো, ঘন মাধ্যম। আচ্ছা, এরপর এটা অভিলম্ব, এইখানে আলোক রশ্মি আপতিত হয়েছে, এই কোণটার মানটা দেওয়া আছে 45 ডিগ্রি। আর এর প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, মিউটা বলে দিয়েছে √2 সমান। আর সেহেতু এরকম ভাবে যাবে না, এদিকে একটু বেঁকে যায়, এই কোণটার মানটা বার করতে বলেছে আমাদেরকে। এটা হচ্ছে চ্যুতি কোণ ডেল্টা। তাহলে এই কোণটার আমরা জানি আর হয়, আর এই 45টা আই হয়, এই কোণটা আই আপতন কোণ, আর এটা হচ্ছে আরটা প্রতিসরণ।
তাহলে স্নেলের সূত্র লাগিয়ে দাও। স্নেলের সূত্র কি না, আমরা মিউ বায়ুর মাধ্যমে প্রতিসরাঙ্ক কত 1, তাহলে 1 sin অফ 45 ডিগ্রি সমান এখানে কত আসবে √2 মানে মিউ যেটা ইনটু sin অফ আর, তাহলে sin 45 এর ভ্যালু কত, sin 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে 1/√2 ইনটু এই √2টাকে নিচে নিয়ে চলে এলাম, তাহলে 1/√2 হয়ে গেল সমান হচ্ছে sin অফ r, √2 গুণ করলে হয়ে গেল 2 সমান আসছে কত sin অফ r, তাহলে হাফ মানে কত sin 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি সমান আসছে sin অফ r, তার মানে r সমান কত এলো 30, তাহলে এটা যদি 30 হয় এটা যদি 45 হয় চ্যুতি কোণ কত হবে, দুটো বিয়োগ হয়, তাহলে চ্যুতি কোণ ডেল্টা সমান এটা হচ্ছে তোমার i মাইনাস r ফর্মুলা, তার মানে 45 মাইনাস হচ্ছে 30, তার মানে কত আসছে 15 ডিগ্রি, 15 ডিগ্রি আমাদের आंसर চলে এলো। ক্লিয়ার हो गया? ঠিক, পরে চলে যাও। তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। দেখো এই ফর্মুলা যদি আমরা মনে রাখি H = I²RT, এখান থেকে আমরা সমস্ত সূত্র লিখতে পারবো। প্রবাহ মাত্রা যখন বলবো তখন আর রোধ আর সময় কি থাকবে ধ্রুবক, যখন আর এর বলবো তাহলে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, এই যে স্কয়ার আছে এটাকে বর্গ বলা হয়, তাহলে কোন পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক যখন রোধ বা ব্র্যাকেটে লিখে দিবে রোধ ও সময় ধ্রুবক, এটা টিটা কিন্তু সময় উষ্ণতা নয়, যখন আর লিখবো যে কোন পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক ব্র্যাকেটে লিখবো আই আর টি ধ্রুবক, আর যখন সময় লিখবো কোন পরিবাহীতে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক তখন আমরা কি লিখবো প্রবাহ মাত্রা ও রোধ ধ্রুবক, ব্যাস। আচ্ছা, তড়িৎ সংগ্রহ জুলের সূত্রগুলো লেখা হয়ে গেল। তারপর বলেছে 10 ওহম, আমি অঙ্কটা দিয়ে দিচ্ছি, দুটোই অথবারও অঙ্ক আছে। এখানে দেখো অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও তোমরা, তারপর বোর্ডে চলে এসো দিয়ে করছি, বিশেষ করে যে রোধের অঙ্ক বা আমাদের বিওটির অঙ্কগুলো আছে। তাহলে তোমরা অঙ্ক দেখে নিলে, অঙ্কটা বলেছে দেখো 10 ওহম রোধ বিশিষ্ট তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরালে তুল্য রোধ কত হবে, তার মানে 10 ওহমকে, এটা যদি টোটাল আমার 10 ওহম হয়, 10 ওহম একে মাঝে মাঝে যদি ভাগ করি তাহলে এরকম হবে দুটো, এটা হবে 5, এটা হবে 5, তার মানে এদেরকে যদি সমান্তরালে যোগ করতে হয় তাহলে এরকম ভাবে যোগ করি, তাহলে এটা হলো 5, এটা হলো 5, 5 5 সমান্তরাল হলে কি হবে না, দুটো রোধ থাকলে আমি তোমাদের বলেছি যে আর ইকুইভ্যালেন্ট গুণফল বাই যোগফল মানে হচ্ছে 5 × 5 বাই যোগফল মানে 5 + 5 মানে হচ্ছে 5 5 25/10 মানে 2.5 ওহম, এটা आंसर চলে এলো। বুঝা গেল? সমান ভাগে ভাগ করে যদি কাটি তাহলে রোধগুলো সমান হবে। অথবা অঙ্কটা দিয়ে দিয়েছি, অথবা অঙ্কটা বিওটি থেকে আছে, তাহলে আমরা এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, এরপর আমরা বিওটির অঙ্কতে যাব, বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে প্রথমে লিখব বিওটি সমান ওয়াট আওয়ার বাই 1000, ওয়াট ইনটু আওয়ার বাই 1000, তাহলে ওয়াট কত বলেছে পরপর লিখে যাচ্ছি আমি, দুটি 60 ওয়াটের, তাহলে 2 × 60 কত ঘন্টা বলেছে, বাতি এবং দুটি বাতি বলে, বাতি এবং পাখা বলে, আচ্ছা 5 ঘন্টা করে, 5 ঘন্টা করে সবই 5 ঘন্টা, তাহলে এটা হলো 5 প্লাস এটা কত বলেছে দুটো 8 ওয়াটের, 2 × 80 × 5 আর ডিভাইডেড বাই 1000, এটা ইউনিট বের হবে কত ইউনিট, আগে ইউনিটটা বার করি, তারপর 30 30 4 যা বলেছে সেগুলো আমরা মাল্টিপ্লাই করব, 4 টাকা হলে প্রতি মাসে খরচা কত হবে, এক মাস সমান ধরে নিয়েছে এত। তাহলে প্রথমে আসছে 5 দুগুণে 10, 10 আর 60 মানে 600 আসছে, 600 প্লাস হচ্ছে এটা কত আসছে 5 দুগুণে 10 মানে হচ্ছে 800 ডিভাইডেড বাই 1000 সমান হচ্ছে 600 আর 800 হচ্ছে 6 8 14, তাহলে 1400 বাই 1000 মানে হচ্ছে 1.4 ইউনিট, 1.4 ইউনিট। তাহলে বলে কত প্রতি মাসে খরচ সমান 1.4 ইন্টু 4 টাকা ইন্টু 30 দিন, এক ইউনিটের দাম 4 টাকা, সেটা কদিনে হবে 30 দিনে, ওই জন্য গুণ করে দিলাম, তাহলে এটা গুণ করে দিলে যেটা অ্যান্সার আসবে সেটা টাকাতে আসবে, এইটুকু গুণটি তোমরা করবে। আচ্ছা, নেক্সট কি প্রশ্ন বলেছে দেখো, আলফা রশ্মি গামা রশ্মির আধান এবং আয়নাইজেশন ক্ষমতার তুলনা করো, তেজস্ক্রিয় তার একটি ব্যবহার উল্লেখ করো। আলফা আর গামা এই রশ্মিগুলির দুটো বলেছে, একটা হচ্ছে কি আধান এবং আয়নাইজেশন ক্ষমতার তুলনা করো।
তাহলে আয়োনাইজেশন ক্ষমতা যদি আমাদেরকে তুলনা করতে হয় তাহলে আমরা প্রথমে এই যে যদি এটা আমি পুরোটাই লিখছি, যেহেতু এখানে আলফা বলেছে, বিটাটা বলেনি তোমাদের, হ্যাঁ গামা বলেছে, আমি তিনটাই বলে দিচ্ছি। সবার বেশি হচ্ছে এর, আলফা, এর হচ্ছে কম। তার মানে এখানে আমরা এরকম ভাবে অ্যান্সারটা করব, এদিকে একটা দেন আর কি। তার মানে এখানে আমরা লিখব যে আয়োনাইজেশন, আয়োনাইজেশন বলেছেন অন্য কিছু বলেছেন, ও আয়োনাইজিং হচ্ছে, আয়োনাইজেশন বা আয়োনাইজিং। আচ্ছা আয়োনাইজিং এ লিখি, আয়োনাইজিং ক্ষমতা এখানে লিখবো আলফা গ্রেটার দেন গামা। এটি ফার্স্ট অ্যান্সার হলো, যদি তুলনা করতে বলেছে মানে কার বেশি তুলনা করো। আরেকটা বলেছে আধান এবং আধান, রশ্মির আধান, এরপর লিখবো আধান, আলফা এর আধান পজিটিভ, আর গামা এর আধান নেই। তাহলে কোনো আধান নেই, গামা এর কোনো আধান নেই, এখানে একটা কোনো কথা লিখে দাও, এর কোনো আধান নেই। এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবার তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো, যে কোনো একটা ব্যবহার লেখে, চিকিৎসা শাস্ত্রের ব্যবহারটা দেবে। চিকিৎসা শাস্ত্রে আমরা ব্যবহার কি, ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়, তেজস্ক্রিয়তা ক্যান্সার চিকিৎসাতে ব্যবহার করা হয়। কোন মৌলের পারমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কি বুঝো আর সাজাতে বলেছে। দেখো আয়োনাইজেশন শক্তি মানে কোনো পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনকে অসীম দূরত্বে পাঠাতে যে পরিমাণ শক্তি খরচ হয় তাকে বলা হচ্ছে আয়োনাইজেশন শক্তি বা আয়োনাইজেশন শক্তি। বুঝা গেল? কোনো পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনকে অসীম দূরত্বে পাঠাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে আয়োনাইজেশন শক্তি। পরে হচ্ছে লিথিয়াম দিয়েছে, রুবিডিয়াম দিয়েছে, কে দিয়েছে আর সোডিয়াম দিয়েছে। লিথিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে হচ্ছে কে, সোডিয়াম, এই গেলে পটাশিয়াম, আর দিয়েছে কি ক্যালসিয়াম নাকি সোডিয়াম দিয়েছে, সোডিয়াম। এগুলোকে আমাদের আয়োনাইজেশন শক্তি হিসেবে সাজাতে বলেছে। আচ্ছা দেখো এগুলো সবগুলো কিন্তু আমাদের 1 নাম্বার আছে এবং ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো সবার প্রথমে আছে লিথিয়াম, যদি আমরা সাজাই লিথিয়াম, তারপরে আছে সোডিয়াম, তারপরে আছে পটাশিয়াম, কারণ পটাশিয়াম 19, আর তারপরে যেটা আছে যেটা তোমাদের সিলেবাসে নেই ওই জন্য সেটাকে একটাই দিয়েছে, দুটো কিন্তু দেয়নি। তাহলে ভালো করে দেখো, লিথিয়াম, পটাশিয়াম আর সোডিয়াম তোমাদের সিলেবাসে আছে, 20 এর মধ্যে পড়বে, আর রুবিডিয়ামটা নেই, তার মানে এটা ওই মৌলের মধ্যেই পড়বে, তাহলে এই শেষে লিখে দিলাম পরপর সাজিয়ে। এরপর আমরা কি জানি, সেই যে প প আর ধ, কি বলেছি, প প আর ধ। প প্রথম প হচ্ছে পারমাণবিক আয়তন, দ্বিতীয় প হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, দুটো কিন্তু একই জিনিস, আয়তন ব্যাসার্ধ বাড়লে আয়তন বাড়বে। আর দ্বিতীয় ধটা হচ্ছে ধাতব ধর্ম। এরা কি হয়, বাম থেকে ডান দিকে গেলে কমে, আর যদি উপর থেকে নিচের দিকে আসে তাহলে কি হবে, বাড়বে। তো বাম থেকে ডান দিকে আমরা মানে কি শ্রেণী বরাবর দেখি, আর উপর থেকে নিচে মানে পর্যায় বরাবর। তো এরা কিসে আছে, একই পর্যায়ে আছে, দেখো এরকম ভাবে আছে কি নেই, তাহলে পর্যায় বরাবর দেখতে হবে। তাহলে আয়োনাইজেশন শক্তি 3টার মধ্যে পড়ছে কি, 3টার মধ্যে পড়ছে না। তাহলে বাকিগুলো কি বলেছি, বাম থেকে ডান দিকে গেলে বাড়বে আর উপর থেকে নিচের দিকে গেলে কমবে। ক্লিয়ার? তাহলে উপর থেকে নিচের দিকে গেলে কমবে, অর্থাৎ উপরে বেশি আয়োনাইজেশন শক্তি, নিচের আয়োনাইজেশন শক্তিটা কম। তাহলে সবার বেশি কি হলো, এটা, তারপর এটা, তারপর এটা আছে, এটা এরকম ভাবে না লিখে তাহলে লিথিয়াম, তারপরে আসছে তোমার সোডিয়াম আসছে 11, তারপরে আসছে কে, তারপরে আসছে রুবিডিয়াম। বুঝে গেল? ওইভাবে মনে রাখবে। তাহলে দেখো এখানে 3টা মনে রাখলে বাকিগুলো আমরা ইজি ওখান থেকে কিন্তু মনে রাখতে পারছি। সাজানো হয়ে গেল। হাইড্রোজেন ধর্মের গ্রুপ 1 মৌলের একটি ধর্ম এবং গ্রুপ 7 মৌলের ধর্ম হলো। আচ্ছা এই প্রশ্নগুলো আমি এই যতগুলো বললাম এই প্রশ্নগুলো আমি লিখে দিচ্ছি, মানে দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা একটু দেখে নাও, দিয়ে তারপর পরের প্রশ্ন আমরা চলে যাবো। পরের প্রশ্নটা কি দেওয়া দরকার, নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি থাকে, এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোড কিভাবে ব্যবহৃত হয়। হ্যাঁ ওই পর্যন্ত আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলো ভালো করে দেখানো, প্রশ্নগুলো এগুলো এক্সপ্লেন করছি বোর্ডে, হ্যাঁ দিয়ে ওখানে চলে এসছো তোমরা। তাহলে প্রশ্ন তোমার দেখে নিলে। তাহলে দেখো হাইড্রোজেন বলেছে, হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 আর 17, গ্রুপ 1 মানে হচ্ছে ক্ষার ধাতুগুলো, আর 17 মানে হ্যালোজেনগুলো, ধর্মের সাদৃশ্য উল্লেখ করো। তাহলে সাদৃশ্য যদি আমরা বলি গ্রুপ 1-এ, তাহলে গ্রুপ 1-এর সাদৃশ্য লিখবো যে ধাতুগুলো
ধাতু বা ক্ষার ধাতু লিখবো, ক্ষার ধাতুগুলির মতো ধনাত্মক মানে প্লাস ভিই আয়ন তৈরি করে। ঠিক আছে, তাহলে কি ধাতুগুলির মতো প্লাস ভি আয়ন তৈরি করে। আর 17 নম্বরে লিখবো, এটা হচ্ছে গ্রুপ 1, মানে হচ্ছে এখানে লিখবো আমরা শ্রেণী 1, শ্রেণী 1, শ্রেণী 1 না পর্যায় 1 বলেছি। হ্যাঁ আচ্ছা, তাহলে গ্রুপ লিখতে হবে। এটা হলো গ্রুপ 1 এর বৈশিষ্ট্য, হয়ে গেল গ্রুপ 1। তাহলে এখানে গ্রুপ 1 এর বৈশিষ্ট্য আমরা কি লিখলাম, ক্ষার ধাতুগুলির মতো পজিটিভ আয়ন তৈরি করে। এরপর লিখবো গ্রুপ কত দিব, গ্রুপ 17। এটা কি লিখবো না, হ্যালোজিনের মতো দ্বিপারমাণবিক, হ্যালোজিনের মতো হাইড্রোজেন গ্যাস দ্বিপারমাণবিক। এখানে তুমি সঙ্গে দিয়ে দিতে পারো যে Cl2, তারপর হচ্ছে যে F2, এটার মধ্যে কি হয় H2 হয়। আর এখানে তুমি উদাহরণ দিতে পারো, এই জায়গাটাতে ধরো Na প্লাস এর জায়গাতে H প্লাস, Na প্লাস হয় H প্লাস হয়, দুটোর ক্ষেত্রে মানে পজিটিভ করছে আর এটা হচ্ছে এরকম গ্যাস মানে দ্বিপারমাণবিক গ্যাস গঠন করছে। ক্লিয়ার? তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কি থাকে। বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আমাদের অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম থাকবে, আর একটা অ্যালুমিনিয়ামের কোনো যৌগ থাকবে, মানে অ্যালুমিনিয়াম সালফেট থাকবে বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকবে। তো আমরা এখানে যে তড়িৎ বিশ্লেষণ অ্যালুমিনিয়াম নিষ্কাশন, মানে অ্যালুমিনিয়াম নিষ্কাশন মানে যে তোমাদের ধাতুর যে চ্যাপ্টার আছে সেই ধাতুর চ্যাপ্টার থেকে আমরা কিন্তু এখানে অ্যান্সারটা দেব। দেখো, যে পদ্ধতিতে, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করি, অ্যালুমিনা থাকে, যেটা আমরা অলরেডি বই পড়েছি Al2O3, এর নাম হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনা এর সংকেত হচ্ছে Al2O3। বলেছি এইটা ছাড়া আর কি কি থাকে, ক্রায়োলাইট থাকে আর ফ্লোরোস্পার থাকে। ক্রায়োলাইট আর ফ্লোরোস্পার এটা কি হয় না, যে তরলটা সেই তরলটাকে জমাট বাঁধতে দেয় না, ওই জন্য আমরা ক্রায়োলাইট এবং ফ্লোরোস্পার ইউজ করি। বুঝা গেল, ক্রায়োলাইট এবং ফ্লোরোস্পার। এরপর বলেছি কি অ্যানোড এবং ক্যাথোডে কি ব্যবহার করা হয়, তাই তো? তাহলে অ্যানোড আর ক্যাথোডে সবসময় কিন্তু কার্বন থাকে। অ্যানোড ক্যাথোড হিসেবে কি ব্যবহৃত হয়, অ্যানোডেও কার্বন মানে গ্রাফাইট থাকে আর ক্যাথোডও গ্রাফাইট থাকে। তাহলে অ্যানোডে গ্রাফাইট আর ক্যাথোডও গ্রাফাইট। ক্লিয়ার? তারপর প্রশ্নে চলে এসো, এখানে বলি যৌগ যৌগের আণবিক সংকেত এটা যৌগটির সঙ্গে NH3 যোগ করে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। যৌগটি শনাক্ত করে যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়ার শর্ত এবং সমস্ত সমীকরণ লেখো। ইথানল, আচ্ছা, যৌগ যৌগ অযৌগের তিনটি ধর্মের তুলনা করো। আচ্ছা, আমি প্রশ্নটা দিয়ে দিচ্ছি, তারপর তোমরা দেখে চলে এসো। আচ্ছা, এটা তোমরা ভালো করে দেখে নাও, তারপর একবারে বোর্ডে চলে এসো, বোর্ডে ইন ডিটেলস আমরা এটা এক্সপ্লেন করছি। তাহলে তোমরা প্রশ্ন দেখে নিয়েছো। এরপর তোমার C2H4O বলেছে, O2। এই যৌগটা জলে দ্রাব্য, যৌগ জলীয় দ্রবণে NaHCO2 যোগ করে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড এইখানে ভালো করে দেখো, NaHCO3 এটা কি একটা কার্বনেট। কার্বনেটরা কার সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে? সবসময় মনে রাখবে অ্যাসিড, অ্যাসিডের সঙ্গে যে কোনো কার্বনেট, এখানে যেমন সোডিয়াম বাইকার্বনেট দেওয়া আছে, সোডিয়াম বাইকার্বনেট আছে, তারপরে সোডিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম কার্বনেট, যে কোনো কার্বনেটের সঙ্গে যদি আমরা অ্যাসিড যোগ করি তবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে কার্বনেটের সঙ্গে অ্যাসিড যোগ হবে, তার মানে নিশ্চয়ই এটা একটা অ্যাসিড। তাহলে একে আমরা কি করে শনাক্তকরণ করব? দেখো না, এটাকে শনাক্তকরণ করব আমরা, অ্যাসিড মানে একটা গ্রুপ আমরা লিখে দিলাম কত, COOH। অ্যাসিডের ক্ষেত্রে একটা গ্রুপ আমরা COOH লিখে দিলাম। এরপর তাহলে একটা H চলে গেল, তিনটা H পড়ে থাকছে, একটা কার্বন চলে গেছে, তার মানে দেখো CH3, অ্যাসিটিক অ্যাসিড চলে আসছে, CH3COOH। এটার সঙ্গে কি বলেছে, যৌগ জলীয় দ্রবণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, শনাক্তকরণ করো। তার মানে এটাকে আমরা শনাক্তকরণ করলাম কি, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড এর আমরা যদি IUPAC নাম দেখি তাহলে হবে কি, দুটো কার্বন মানে হচ্ছে ইথ, তাহলে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড।
ইথানোয়িক অ্যাসিড, এর নাম হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড, আইইউপিএসি নাম, হ্যাঁ, আইইউপিএসি, ইন্টারন্যাশনাল পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আচ্ছা, তারপর বলেছে জৈব যৌগের সঙ্গে ইথানলের বিক্রিয়ার শর্ত ও সমীকরণ লেখো। ইথানলের সঙ্গে বিক্রিয়া, তার মানে ইথানলের সঙ্গে বিক্রিয়া মানে একটা ইথানল লিখি আমরা। ইথানলের সংকেত হচ্ছে C2H5OH, এর সঙ্গে এটা যোগ করতে বলেছে CH3COOH। এইটা যদি বিক্রিয়া করতে হয় তার মানে তোমাকে গাঢ় H2SO4 দিতে হবে, আর একটু সামান্য পরিমাণে হিট দিয়ে দিতে হবে, তাপ দিয়ে বিক্রিয়া কি হবে, তার ক্ষেত্রে তোমার হয় এই দিকটা থাকে, এইটা এইখানে যে বসে যায়, ঠিক আছে, তার মানে ওটা যদি ওখানে বসে যায় তাহলে বিক্রিয়াটা কিরকম টাইপের আসবে দেখো। তাহলে এই বিক্রিয়াটা আমার উপরে জায়গা আমি নিচে লিখছি এখানে, মানে এই জায়গাটা এখানে লিখছি, তার মানে হবে এটা সেম লিখলাম CH3COO, এইচ এর আগে পর্যন্ত এটা যে এই টুকুটা এরপর লিখবো C2H5 টা, C2H5 এটাকে বলা হচ্ছে অ্যাসিটেট বলা হয়, এরপর স্টারিফিকেশন অনেক সময় বলা হয়। আর এই যে ওইচ একটা রইলো আর এখানে একটা এইচ, এটা নিয়ে কি চলে আসবে, জল চলে আসবে, ব্যাস, এটা বিক্রিয়া লিখতে বলেছে। বিক্রিয়া লেখো, তাহলে এইখানে অ্যাসিটেট তো তার নাম কি দিবে, এই বাম দিকেরটার নাম অনুসারে আসবে। বাম দিকেরটা কি না, বাম দিকেরটা হচ্ছে ইথাইল, ইথাইল গ্রুপ CH3, ইথাইল অ্যাসিটেট নাম হবে, তাহলে কি ইথাইল অ্যাসিটেট, এটার নাম হলো কি ইথাইল অ্যাসিটেট হয়ে গেল। আর শেষে আরেকটা প্রশ্ন আছে, যৌগ ও যৌগ যৌগের তিনটি ধর্মের তুলনা করো। এটা তো অবশ্যই পারবে তোমরা, তার মধ্যে তোমাদেরকে বলেছিলাম তাপ পরিবহন, এই ইলেকট্রন পরিবহন দিবে, যে কারা তড়িৎ পরিবহন করে কারা করে না, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দিবে, আর তোমরা দিবে দ্রবণটা, কে জলে দ্রবণ করে আর কোনটা হচ্ছে অ্যালকোহলে দ্রবীভূত হয়। ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিও বা আমাদের যে বাকি রইলো এবিসি সেগুলো তো স্ক্রিনের মাধ্যমে দিয়ে দেবো, ওই ভিডিওটা এ পর্যন্ত। আর তোমরা ভিডিও অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, মানে এক্সপ্রেশন জায়গা, আর কমেন্ট অবশ্যই করবে যে বুঝতে পারছো না কি বুঝতে পারছো না। থ্যাংকস।